যে ওইখানে আমার বাংলাদেশটা আছে। ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না, যে আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। কান্নার যে রং হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না, সেটা কিন্তু ওই গভীর ভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট, ওইটা হচ্ছে বাংলাদেশ ২ যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন, সবাইকে কাঁদতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না। ইটস টু লেট দেন। অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো, যাকে দেখা যায় না, আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে সরাইতে হবে। তো সরানোর পথ কি? বাড়িতে, বিল্ডিং এ, ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ছাপ জঙ্গল করি না। খেতে যখন নিড়ানি দিতে হয় তখন কৃষক কি করে? ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের, আপনার দালানের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়নাদ্বীপটা বানাবেন? এখন এখানে লার্জলি যা বলা আছে, ফ্যাক্টসে চলে আসি, মোটা দাগে একমত। 2টা বিষয় শুধু আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমি নীতিগতভাবে এবং আমার দল, আমরা 2টা চেম্বারের পক্ষপাতী না। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা 2টা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে, যে পিং পং সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেসড জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো 2টা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। তবে নীতিগতভাবে মনে করি যে আমরা 2টা চেম্বার এত কমপ্লেক্স হবে, এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনো 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি, সেই রাষ্ট্রে আপনি 2টা চেম্বার কিভাবে মেনটেন করবেন? এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে 2টা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মুস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? 5 কোটি 10 কোটি টেন্ডার হাঁকালেন, কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় 5, 10, 20 কোটি দিতে টিকিট তো বেচবেন, বেচার পরে তার 4 জন রয়ে গেল। তখন কি করবে? এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানাই দিব, তোমার প্রতিমন্ত্রী বানাই দিব, তোমার উপরের চেম্বারে নিয়ে যাবো। তাহলে যেটা হবে, রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে, এবং ওই 100 লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি, রাজুকের প্লট, ফ্ল্যাট, সুবিধা, পাটলা, এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে। তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার, এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং 50। আমরা বলেছি এটাকে 100 করে দেন, এবং শুধু মহিলাদের জন্য। এখানে মহিলা, সিভিল সোসাইটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মাইনরিটি, উর্দুভাষী বাংলাদেশি, হরিজন কমিউনিটি, পাহাড়ি, সবাইকে এখানে আনেন। আমরা এই 100 লোকের পারফরমেন্স 2টা সংসদে দেখি, তারা কেমন পারফর্ম করে। আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন